হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ ত্রিলোচন স্যার। আর আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মাধ্যমিক 2025-এর ইংরেজির সাজেশন তো রয়েছেই, সিন, আনসিন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তারপর রাইটিং স্কিল। আশা করি তার মধ্যে 99% সম্ভাবনা যে তোমরা কমন পেয়ে যাবে এবং ঠিকঠাক পরীক্ষা দেবে, ভালো নম্বর পাবে। বেস্ট অফ লাক। কিন্তু তার আগে কিছু ইনস্ট্রাকশান দেওয়ার আছে আমার, তোমরা পয়েন্টগুলো খাতা পেন নিয়ে কিন্তু নোট করবে। যেমন 1, তোমাদের পরীক্ষার পূর্ণমান 90, মোট সময় 3 ঘন্টা 15 মিনিট। এর মধ্যে প্রথম 15 মিনিট কিন্তু শুধুমাত্র প্রশ্ন পড়ার জন্য, তাহলে লেখার জন্য বাকি 3 ঘন্টা। এর মধ্যে 3 ঘন্টার মধ্যে তোমায় কি করতে হবে? রোল নাম্বার লিখতে হবে প্রথমেই, তারপরে আছে নাম, তারপরে আছে রেজিস্ট্রেশন নাম্বার। খুব কেয়ারফুলি কালো কালি দিয়ে, নীল হলেও চলবে, ঠিক করে ধরে ধরে মিলিয়ে লিখবে। এরপর কি হবে? একবার পরীক্ষক আসবেন, যিনি গার্ড দেবেন, তোমার রেজিস্ট্রেশন, নাম, সাবজেক্ট, এই সমস্ত লেখাগুলো তিনি একবার মিলিয়ে নেবেন এবং সেখানে একটা কাউন্টার সাইন করে দেবেন, অর্থাৎ ঠিক হলে তিনি একটা সই করে দেবেন। এরপরে আর একটা জিনিস আসে পরীক্ষার হলের মধ্যে, সেটাকে বলে ডিআর শিট। তোমার ডেলি রুটিন বা ডেলি অ্যাটেন্ডেন্স শিট আসে, সেখানে একটা ছোটোভাবে নিজের নাম লিখতে হয়। তাহলে এই মোট দুটো কাজ তোমার, নিজের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার কমপ্লিট করার পর স্যার আসবেন, সাইন করবেন। আর একটা কাজ, ডিআর শিটে তোমার সাইন করতে হবে। এবার ইংরেজি স্পেসিফিক ইংরেজি পরীক্ষার জন্য ইনস্ট্রাকশানে চলে আসি, নোট করো। মনে রাখতে হবে, ইংরেজি পরীক্ষা দেওয়ার আগে যে প্রশ্নপত্রে কিন্তু একমাত্র ইংরেজি, যেখানে প্রশ্নপত্রেই উত্তর লেখার জায়গা থাকে এবং ততটুকুই জায়গা দেওয়া থাকে যতটুকু এক্সপেক্টেড, আশা করা যায় তুমি এর মধ্যে লিখবে, এর মধ্যে লেখা যায়, ততটুকু জায়গায় তোমাকে দেওয়া হয়। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, উত্তরের জন্য জায়গা নির্দিষ্ট দেওয়া থাকে, চেষ্টা করবে সবসময় তার মধ্যে লেখার। পরের পয়েন্টে বলি, অবশ্য যদি প্রয়োজন হয়ে যায়, সবার হাতের লেখা সমান হয় না, তখন অবশ্যই উপস্থিত শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে তুমি এক্সট্রা শিট নিয়ে, যাতে অবশ্যই নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে লেখার পর বেঁধে দেবে এবং অতিরিক্ত লিখতে পারো। কিন্তু আবার বলছি, কথাটা প্রাইমারি কথা হচ্ছে, এটা এক্সপেক্টেড কি তোমার যে স্পেস দেয়া হবে, যে জায়গা থাকবে, তার মধ্যেই তুমি উত্তর লিখবে। 1 নম্বর পয়েন্ট, যে ইনস্ট্রাকশনগুলো পরীক্ষার হলে গিয়ে তোমায় ফেস করতে হবে, আমি একটু বলে দিচ্ছি, খেয়াল করে নাও। যে এখানে পরিষ্কার লেখা থাকে, স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর স্পেসিফিক অ্যান্ড টু দ্য পয়েন্ট আনসার। তার মানে একেবারে সংক্ষিপ্ত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষভাবে নাম্বার দেয়া হবে। সুতরাং অকারণে বেশি উত্তর লেখার চেষ্টা করবে না, স্পেসিফিক অ্যান্ড টু দ্য পয়েন্ট। পরের পয়েন্টে আসি, বানান ভুল, অপরিষ্কার, অপরিচ্ছন্নতা এবং খারাপ হাতের লেখার জন্য কিন্তু নাম্বার কেটে নেওয়ার পরিষ্কার ইনস্ট্রাকশন থাকে। সুতরাং চেষ্টা করবে কাটাকুটি না করার, হাতের লেখা যত সম্ভব ভালো করার এবং সংক্ষিপ্ত যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবার মনে করো তোমার নির্ধারিত সময়ের আগে ইংরেজি পরীক্ষা শেষ হয়ে যায়, তাহলে কি করবে? বসে থাকবে না। তাহলে তোমায় যেটা করতে হবে, সেটা অবশ্যই করে কম করে 2 বার রিভাইজ করবে, মিলিয়ে নেবে, কোথাও জানা শব্দ ভুল পড়ে গেল কিনা আরও একবার দেখে নেওয়া। বেশ, প্রথমে তো সিন এলো, তোমার সিন সমস্তই জানা আসবে, সাজেশন আমি পরে দিচ্ছি, সমস্তই জানা পেয়ে যাবে। সেখান থেকে মনোযোগ দিয়ে উত্তর করবে যাতে কোনো ভুল ভ্রান্তি না থাকে। সিনের 20 নাম্বার উত্তর করার পর যেটাতে তোমায় ফেস করতে হবে, সেটা হচ্ছে আনসিন। আনসিনের ব্যাপারে একটু বলি, আনসিন পড়ার সময় গুরুত্বপূর্ণ শব্দগুলো পেন্সিল দিয়ে আন্ডারলাইন করতে পারো। মানে আমি বলতে চাইছি, 6-এর দাগে যেখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে ফাইন্ড আউট ওয়ার্ডস বা সিনোনিমস, সমার্থক শব্দ খুঁজে বের করতে হয়, সেখানে গিয়ে শব্দ খোঁজার
সময় তুমি যদি ইম্পর্ট্যান্ট শব্দ কিছু আগে থেকেই আন্ডারলাইন করে রাখো, তারপর যদি তুমি চেষ্টা করো যে প্রশ্নগুলো এসেছে ফাইন্ড আউট ওয়ার্ডসে তার পার্টস অফ স্পিচ বোঝার, এখানে 4টে কথা বলে রাখি যে সাধারণত 4টে পার্টস অফ স্পিচ থেকে বেশি প্রশ্ন আসে। কি হয়? নাউন, নাউন কিভাবে চিনবে? নাউন সেই সমস্ত শব্দ তোমায় দেবে না, ব্যাট, চেয়ার, টেবিল, মোবাইল, না, তোমায় কি দেবে? বরং এমন কিছু নাউন দেবে যে শব্দগুলো শেষে TION সান যুক্ত থাকবে, SION সান যুক্ত থাকবে, ION যুক্ত থাকবে, হুড, ডম, নেস ইত্যাদি শব্দ যেখানে যুক্ত আছে, অর্থাৎ তুমি ধরে নেবে এগুলো কোন পার্টস অফ স্পিচ? নাউন। ক্লিয়ার? প্রোনাউন কিন্তু পড়ে না পরীক্ষায়, সেভাবে প্রোনাউন খোঁজার দরকার নেই। এরপর পিছিয়ে আসবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সাধারণত আমরা কোথায় ব্যবহার করব? অ্যাডজেক্টিভ দেখবে নাউন বা প্রোনাউনের ঠিক আগে থাকার সম্ভাবনা কিন্তু প্রবল, সুতরাং অ্যাডজেক্টিভগুলো খেয়াল করে আন্ডারলাইন করবে। যদি অজানা কঠিন শব্দ বা ইম্পর্টেন্ট শব্দ তোমার মনে হয়, পরে ফাইন্ড আউট ওয়ার্ডস মেলানোর জন্য তুমি আগে থেকে নাউন আন্ডারলাইন করতে পারো, ওই নাউনগুলো যেগুলো আমি আগে উল্লেখ করলাম। আর কি করতে পারো? অ্যাডজেক্টিভ দাগ দিতে পারো। এরপর আসে ভার্ব। ভার্ব কিন্তু খুব ইম্পর্টেন্ট, খেয়াল করতে হবে। আর চেষ্টা করবে ভার্বের টেন্সটা মাথায় রাখার। পাস্ট টেন্সে দিয়েছে নাকি প্রেজেন্ট টেন্সে দিল, কখনো বা ভার্বের সঙ্গে এস যোগ আছে, কখনো বা ING যোগ আছে, কখনো শেষে DED যোগ আছে। একই জিনিস কিন্তু অ্যাডজেক্টিভও হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। আর একটা জিনিস পার্টস অফ স্পিচ তোমায় মাথায় রাখতে হবে, অ্যাডভার্ব। অ্যাডভার্ব চেনার সহজ উপায় তুমি জানো যে সাধারণত কোনো শব্দের শেষে, বিশেষ করে অ্যাডজেক্টিভের শেষে LY যুক্ত শব্দকেই আমরা অ্যাডভার্ব হিসাবে গণ্য করি। সব ক্ষেত্রে নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে তোমার আন্ডারলাইন করার কাজ হচ্ছে নাউন, প্রোনাউন নয়। এরপর কি আসবে? অ্যাডজেক্টিভ, তারপর আসবে ভার্ব, তারপর তুমি প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলো আন্ডারলাইন করতে যাবে না। কি করবে? অবশ্যই ভার্ব এবং অ্যাডভার্ব। এরপরে আসি রাইটিং স্কিল। রাইটিং স্কিলে তোমরা জানো 30 নম্বরে তোমাদের রাইটিং স্কিল, কিন্তু রাইটিং স্কিলে নাম্বার ডিভিশন আমরা কিভাবে নাম্বার তোমাদের দিই তার ইনস্ট্রাকশনটা তোমাদের জেনে রাখা দরকার। এখানে নাম্বার ডিভিশনে তোমরা জানো প্রতিটা লেখাতে 3টে রাইটিং স্কিল আসে, 10 করে 30 নাম্বার থাকে। কিন্তু এটা জেনে রাখা দরকার যে তোমার ফরম্যাট অর্থাৎ গঠন শৈলীর জন্যে তোমাকে 2 নাম্বার দেওয়া হয়, আর 8 নাম্বার কিন্তু এইভাবে দেওয়া হয় তুমি বিষয়বস্তু কি লিখেছো। ক্লিয়ার? 2 নাম্বার ধরা যাক একটা এডিটোরিয়াল লেটার। তো এডিটোরিয়াল লেটারের প্রথমে কি করতে হবে? প্রথমে তোমায় অ্যাড্রেস করতে হবে এডিটরকে, তারপর সংবাদপত্রের নাম দিতে হবে, ঠিকানা দিতে হবে, মাঝখানে কি দেবে? বিষয়বস্তু দেবে। তারপর মোটামুটি আমরা কমন শিখেছি যে 3টে প্যারাগ্রাফে আমরা ভাগ করি। প্রথম প্যারাগ্রাফে তোমার বিষয়বস্তু কি জানাতে চাইছো সেটা লেখা, মাঝে মূল বিষয়বস্তু অর্থাৎ চিঠির বিষয়বস্তু কি সেটা লিখবে। আর 3 নম্বরে তোমরা জানোই, মুখস্থ করেছো যেভাবে, যে আপনি যদি আমার চিঠিটা প্রকাশ করেন এ বিষয়ে তাহলে আমি বাধিত থাকব, এবং আমি আশা করছি আমার লেখাটা খুব উপযুক্ত সময় এটা, সেজন্য আপনি প্রকাশ করে আমাকে বাধিত করবেন। এবং অবশ্যই একটা কথা হচ্ছে ডেট অ্যান্ড প্লেস। ডেট অ্যান্ড প্লেস ইজ আ মাস্ট ইন আ লেটার। তো আমি লেটারের কথা বললাম, অর্থাৎ গঠন শৈলীর ওপর কিন্তু 2 নাম্বার থাকে, আর মূল লেখার ওপর কত, কন্টেন্টের মানে বিষয়বস্তুর ওপর কত থাকে? 8। এবার তুমি মনে করো গঠনটা লিখলে, সুন্দর করে হেডিং দিলে, ঠিকানা লিখলে, সাবজেক্ট লিখলে, নিচে তোমার নাম লিখলে, ইয়োর্স ফেথফুলি লিখে, মাঝখানে কিছুই লিখলে না, তাহলে কি নাম্বার পাবে? একেবারেই 0 দেওয়া হবে। পরিষ্কার ইনস্ট্রাকশন, তোমাকে কন্টেন্ট লিখতেই হবে, অর্থাৎ বিষয়বস্তু লিখতেই হবে। বিষয়বস্তু যদি কিছু ভালো লেখার চেষ্টা করো তখন অবশ্যই চেষ্টা করা হয়, আমরা 2-এর 2 দিয়ে থাকি। মাধ্যমিক পরীক্ষায় রাইটিং স্কিলের ফরম্যাটের জন্য আমরা 2 দিয়ে থাকি, আর কন্টেন্টের জন্য বিষয়বস্তু যেভাবে যতটা ভালো লিখবে আমরা চেষ্টা করি আপ্রাণ নাম্বার দেওয়ার। সুতরাং এই হচ্ছে রাইটিং স্কিলের প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। এর খেয়াল রাখতে হবে
আমি শুধু লেটারের উদাহরণ দিলাম। রিপোর্ট এবং নোটিশ আসার সম্ভাবনা যেহেতু কম, আমি সেটা সম্পর্কে বিস্তৃত আলোচনায় গেলাম না। তোমরা জানো স্টোরি হলে চেষ্টা করবে একটা টাইটেল দেওয়ার, আর কি সম্ভব হলে একটা মরাল দেওয়ার চেষ্টা করবে, এর জন্য 2 নাম্বার থাকবে, আর বিষয়বস্তুর জন্য 8 নাম্বার। আর কি, আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় রাইটিং স্কিলে, সেটা হলো যে রাইটিং স্কিল লেখার সময় খেয়াল করবে সব পয়েন্ট ধরে ধরে কভার করার, অর্থাৎ কোনো পয়েন্ট অ্যাভয়েড করবে না, সমস্ত পয়েন্টের উপরে সহজ করে লেখার চেষ্টা করবে। এটা গেল রাইটিং স্কিলের ওপর আমার কিছু ইনস্ট্রাকশন, যেগুলো কমন জিনিস মাথায় রাখতে হবে তোমাদের। এরপর আসবো গ্রামারের ক্ষেত্রে। একটা ভুলে গেছি কথা, গ্রামারের ক্ষেত্রে অত্যন্ত মনোযোগ দিয়ে গ্রামার করবে। তোমরা জানো গ্রামার হচ্ছে সেই জায়গা যেখানে ঠিক হলে পুরোটাই ঠিক, একটু ভুল হলে প্রায় পুরোটাই ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা। সুতরাং খুব খুব গুরুত্ব দিয়ে সিরিয়াস হয়ে গ্রামারের উত্তর করার চেষ্টা করবে। গ্রামারে তোমরা জানো প্রথমেই থাকে টেন্স থেকে 3টে শূন্যস্থান পূরণ থাকে, চেষ্টা করবে যথাযথ উত্তর দেওয়ার। শূন্যস্থান থাকে 3টে অপশানের মধ্যে কোন উত্তরটা হবে তুমি সঠিকটা লেখার চেষ্টা করবে, এখানে থাকে 3। তারপরেই থাকে আর্টিকেল প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশনও যেমন শূন্যস্থানে লিখতে হয় তেমনটা লিখবে। তারপর কি থাকে ডু অ্যাজ ডিরেক্টেড। ডু অ্যাজ ডিরেক্টেডে কি থাকে, 3 নাম্বারের মধ্যে একটা অবশ্যই থাকে ভয়েস চেঞ্জ, আর একটা থাকে ন্যারেশন চেঞ্জ, আর একটা দিতে পারে ডিগ্রি চেঞ্জ, সেটা কখনো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, সেটা কখনো টু থেকে সো দ্যাট, সেটা কখনো নো সুনার থেকে অ্যাজ সুন অ্যাজ ইত্যাদি, যেগুলো তোমরা প্র্যাকটিস করেছো অলরেডি, তার মধ্যে থেকেই পড়ে যাবে, খুব ঠান্ডা মাথায় উত্তর করবে। দুটো জিনিস আমি বলবো এখানে খেয়াল করার কথা। ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতি বছর 3 নাম্বার আসে তোমরা জানো। অর্থাৎ ফ্রেজাল ভার্ব 3টে উত্তর করতে হয়, 4টে একটা বক্সে দেওয়া থাকে, এই 4টের মধ্যে যে কোনো 3টে তোমাকে লিখতে হবে। কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তোমরা মোটামুটি মুখস্থই আসবে, সে বিষয়ে কোনো টেনশনের কারণ নেই, কিন্তু দেখতে হবে ভার্বের সঙ্গে প্রশ্নপত্রে কখনো এস, কখনো ইয়েস, কখনো ডিইডি অর্থাৎ পাস্ট টেন্সে, কখনো বা ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম যোগ করা হচ্ছে। তোমাকে কিন্তু একই রকমভাবে উত্তর লেখার সময়, অর্থাৎ ফ্রেজাল ভার্বের উত্তর লেখার সময় ভার্বের সঙ্গে প্রশ্নে এস থাকলে বা ইয়েস থাকলে তোমাকেও উত্তরের সঙ্গে খেয়াল করতে হবে এস বা ইয়েস কোনটা প্রযোজ্য হচ্ছে। একইভাবে পাস্ট টেন্সের কথা ভাবতে হবে, পারফেক্টের কথা ভাবতে হবে, এবং অবশ্যই আইএনজির কথা মাথায় রাখতে হবে। আর কি কমন কিছু বিষয়বস্তু হচ্ছে, ভয়েস চেঞ্জের প্রশ্নে আমাকে অ্যাক্টিভ ভয়েস দিলে যে পাংচুয়েশন মার্কস দেয়, অর্থাৎ জ্যোতিচিহ্ন দেয়, আমাকে উত্তরে তাই করতে হবে। প্রশ্নচিহ্ন থাকলে প্রশ্নচিহ্ন, ফুল স্টপ থাকলে ফুল স্টপ। এটা নিয়ে ন্যারেশনে কোনটা হয়, ভয়েসে কোনটা হয়, এটার মধ্যে। আর ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে যদি ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে দেয়, সাধারণত কি হয়, যেমন সেন্টেন্সই দিক না কেন তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেন্টেন্স লিখতে হয়। সুতরাং at the end of the sentence you have to provide a full stop। তাহলে ন্যারেশন চেঞ্জ অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় তোমাকে কিন্তু অবশ্যই ফুল স্টপ দিতে হবে, এই কথাটা মাথায় রেখো। এই হচ্ছে সাধারণ বিষয়বস্তু যেগুলো মাথায় রাখতেই হবে এবং যেগুলো নিয়ে সমস্যা হয়। যেভাবে আমরা খাতা দেখি সমস্ত ইনস্ট্রাকশন তোমরা এগুলো যদি ক্লাসে ফলো করো, মানে এইগুলো যদি পরীক্ষার সময় মাথায় রাখো, আগে থেকেই প্র্যাকটিস করে যাও, তাহলে আমার মনে হয় না পরীক্ষার ঘরে কোনো অসুবিধে হবে। এছাড়া মূল সাজেশনের বিষয় তোমরা তো জানোই, মাত্র 4টে গদ্য দেওয়া আছে, তোমাদের 4টে পদ্য দেওয়া আছে। তার মধ্যে 2024 অর্থাৎ এই বছরে যেটা পড়ে গেছে গদ্য থেকে ফাদার সেলফ, সুতরাং ফাদার সেলফ এ বছরে আর না আসার সম্ভাবনা, অন্তত বিগত কোনো বছরে এরকম রিপিটেশন হয়নি। তাহলে তোমার ইম্পর্ট্যান্ট কি হয়ে গেল, সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা এবছর আসার সম্ভাবনা আছে সেটা হচ্ছে দ্য ক্যাট। তাহলে আমি বলবো এটাতে 3টে স্টার, দ্য ক্যাট আসার কিন্তু 90% সম্ভাবনা। আর এটা না হলে আওয়ার রানওয়ে কাইট আসতে পারে, তাহলে এটা সেকেন্ড অপশান, এখানে 2টো স্টার দেবে। আর একটা আসতে পারে, খুব যদি দুর্ভাগ্য হয় তাহলে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, তাহলে তুমি এখানে একটা স্টার দেবে। আবার বলছি সব থেকে বেশি ইম্পর্টেন্ট ক্যাট, এটাকে 3টে স্টার দাও। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট, এখানে 2টো স্টার দাও। আর ভাগ্য যদি খুব খারাপ হয়
না হয় তাহলে পাসিং আওয়ে বাপুও আসতে পারে, অত্যন্ত কম সম্ভাবনা, 1% সম্ভাবনা ধরতে পারো, সেই জন্য এখানে একটা স্টার দেবে। আসি কবিতার কথায়। কবিতাতে কত নাম্বার থাকে? কবিতাতে জানো তোমরা 8 থাকে, গদ্য থেকে 12 নাম্বার হয়ে যায়। কবিতাতে নাম্বার ডিভিশনের ক্ষেত্রে তোমাদের আলোচনা করে দেবো পরে লিখে, কিন্তু তার আগে বলে রাখি যে কবিতার ক্ষেত্রে এবছর কোনটা এসে গেল, এবছর যেটা এসে গেল সেটা তো আর ইম্পর্টেন্ট নয়। সুতরাং এবছর কোনটা ইম্পর্টেন্ট? সব থেকে বেশি ইম্পর্টেন্ট কবিতা এবছর দ্য স্নেল। স্নেল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 2 নম্বর, এরপর কি আসার সম্ভাবনা আছে? এরপর কবিতা থেকে যেটা ইম্পর্টেন্ট তার থেকে একটু কম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফেবেল। ফেবেল কিন্তু খুব ভালো করে পড়ে যেও, এবং ফেবেলের মরালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেবেল আসলেই তার মরালটা প্রায়শই লিখতে হয়। যেটা বাকি থেকে গেল অর্থাৎ সি ফিভার, খুব নেগলিজেবল, সম্ভাবনা নেই বললেই চলে, তবুও বলবো একবার সি ফিভারটা দেখে রেখে যাবে। তাহলে ইম্পর্টেন্সের দিক থেকে আমি সাজিয়ে দিলাম সিনের ক্ষেত্রে একদম প্রথমে সব থেকে গদ্য ইম্পর্টেন্ট দ্য ক্যাট, 2 নম্বর ইম্পর্টেন্ট হিসাবে দেখবে অবশ্যই আওয়ার রানওয়ে কাইট, এবং একেবারে খুব ক্ষীণ সম্ভাবনা হলেও একবার দেখে যাবে দ্য পাসিং অ্যাওয়ে বাপু। একই কথা বলবো স্নেলের ক্ষেত্রে 99% সম্ভাবনা এবছর আসার। আর সামান্য কিছু সম্ভাবনা যদি আমাদের বাকি থাকলো সেটা আসতে পারে, অবশ্যই তোমরা খেয়াল করবে ফেবেল, ফেবেলটা ভালো করে পড়ে যেও। আর যদি নিতান্তই দুর্ভাগ্য হয় তাহলে সি ফিভারও আসতে পারে, সেক্ষেত্রে সি ফিভারটাও একবার দেখে যাবে। এই হচ্ছে সিনের কথা। আনসিন আমি লিস্ট করে দিচ্ছি। এই আনসিনগুলো মোটামুটি দেখা গেছে যে নিয়মিত যে আমাদের সংবাদপত্রগুলো, অবশ্যই ইংরেজি খবরের কাগজ থেকে, বেশিরভাগ দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে, এছাড়াও অন্যান্য খবরের কাগজ থেকে, বিশেষত দ্য টেলিগ্রাফ, দ্য স্টেটসম্যান থেকেও প্রশ্ন এসেছে। তোমরা সেই জাতীয় বিগত কিছু ইম্পর্টেন্ট আমাদের হয়ে গেছে, দেখো কোয়েশ্চেন করা তো এখন হয়ে গেছে, আরও 2-3 মাস পিছিয়ে যেতে হবে। তার আগে কি কি ইম্পর্টেন্ট ছিল আমি কিছু ইম্পর্টেন্ট টপিকস লিখে দেবো, এগুলো আনসিনের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, সেই টপিকগুলো অবশ্যই দেখে যাবে। এবং বিগত কত বছরের প্রশ্ন এবং কিছু পেজ, আমরা তোমরা জানি এই সময় প্রত্যেকে ব্যস্ত, সবাই টেস্ট পেপার প্র্যাকটিস করছো, কোয়েশ্চেন ব্যাংক অলরেডি ফিনিশড, তো তোমরা যদি প্র্যাকটিস করে যাও আশা করি আনসিনে কোনো সমস্যা হয় না। আনসিনের কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মাথায় রাখবে, ফাইন্ড আউট ওয়ার্ডস। আনসিনের কয়েকটা টেকনিক আমি তোমায় বলে দিই। আনসিনের কয়েকটা টেকনিক তুমি যদি মাথায় রাখো তাহলে আনসিনের ক্ষেত্রেও কিন্তু একটু সুবিধে হবে। কি টেকনিক? আমি 5টা পয়েন্ট বলি, পারলে নোট করে নাও। প্রথমে নাম্বার 1, রিডিং কেয়ারফুলি। ইউ হ্যাভ টু রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, 1 নম্বর। 2 নম্বর, আন্ডারস্ট্যান্ডিং কি ভোকাবুলারি, গুরুত্বপূর্ণ শব্দগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি বলেছি পেন্সিল দিয়ে প্রয়োজনে দাগ দিয়ে নেবে শব্দ মেলানোর জন্য, এবং পরে তুমি এটা অবশ্যই রাবার দিয়ে মুছে দেবে। এরপর যেটা থাকবে, আইডেন্টিফাইং দ্য মেন আইডিয়া। বা অনেকে এরকম করেও উত্তর করতে দেখেছি যে সে প্রশ্ন ভালো করে পড়লো না, আমি অবশ্যই এরকম সাজেশন দেবো না প্রশ্ন পড়ো না, উত্তরের সঙ্গে সরাসরি সেই লাইনটা মিলিয়ে খোঁজার চেষ্টা করলো, এবং বেশিরভাগ ক্ষেত্রেই অদ্ভুতভাবে আমাদের উত্তর কিন্তু এভাবে মিলেও যায়। তুমি যদি পেন্সিল দিয়ে দাগ দিয়ে নাও হালকা করে, তাহলে তোমার উত্তর লিখতে সুবিধে হবে, এবং পরে অবশ্যই ওটা মুছে দিতে হবে ইরেজার দিয়ে। আর কি, কনটেক্সট বোঝার চেষ্টা করবে, যদি সম্ভব হয় কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ বোঝার চেষ্টা করবে, কোন প্রসঙ্গে কোনটা বলা হয়েছে। উত্তর বেশিরভাগ ক্ষেত্রে প্রসঙ্গেই লুকিয়ে থাকে। শেষ পয়েন্ট, যে আন্ডারলাইন দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ডস। আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ, আমি তোমাদের বারবার বলছি, মাধ্যমিক পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিন্তু ওই ফাইন্ড আউট ওয়ার্ডস, অর্থাৎ 3-এর দাগের আনসিন থেকে 6-এর দাগ থেকে খুঁজে বের করা। 6-এর দাগে ফাইন্ড আউট সিমিলার ওয়ার্ডস বা সিনোনিমস, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে গিয়ে ভোকাবুলারি অংশে 2 into 4, যে ছেলেটি 4টি সমার্থক শব্দ অতি সহজেই মিলিয়ে দিতে পারবে, 4টে শব্দ লেখার জন্য সে কিন্তু পেয়ে যাচ্ছে 8। আবার খুব ভালো রাইটিং স্কিল না লিখলে 10-এ 8 পাওয়া কিন্তু রাইটিং স্কিল পোর্শনে কঠিন। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ নাম্বার বিভাজন, এবং আমি চাইবো যে তোমরা প্রথম থেকেই প্র্যাকটিস যেভাবে করেছো তোমাদের ম্যাক্সিমাম চলে আসবে কমন। পার্টস অফ স্পিচ মাথায় রাখবে আর আন্ডারলাইন করবে পার্টস অফ স্পিচ অনুযায়ী ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো। তাহলে আলোচনা করলাম সিন, আনসিন, গ্রামারের কথা, এবং রাইটিং স্কিলে কি কি ধরনের
চিন্তা ভাবনা লেখার আগে আমাদের মাথায় রাখতে হবে, সেগুলো সম্পর্কে যা যা সাজেশন আমার বিগত শিক্ষক জীবনের প্রায় 18 বছরের অভিজ্ঞতায় বা 20 বছরের অভিজ্ঞতায় এইগুলো যে আমি সম্মুখীন হয়েছি, তোমার সমস্ত অভিজ্ঞতা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা একেবারে নতুন, তোমরা জানো। যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে নিশ্চয়ই, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আমি অবশ্যই ক্লাস 11-এ ওঠার আগে তোমাদের সমস্ত ম্যাটেরিয়ালস, টেক্সট, গ্রামার, রাইটিং স্কিলের পোর্শনের সমস্ত সলভ অর্থাৎ মেড ইজি আমি নিয়ে আসবো, রেডি থাকবে। বেস্ট অফ লাক। আর বাকি অংশের জন্য অর্থাৎ রাইটিং স্কিল কোনগুলো ইম্পর্ট্যান্ট, আনসিন কোনগুলো ইম্পর্ট্যান্ট, সেগুলোর জন্যে আমার বোর্ডটা থেকে স্ক্রিনশট নিয়ে নাও, আমি বোর্ডে লিখে দিচ্ছি। তোমরা প্রত্যেকে জানো নাম্বার ডিভিশন কেমন থাকে। সিন থেকে থাকে 20। এই সিনের মধ্যে প্রোজ থেকে অর্থাৎ গদ্য থেকে থাকবে 12 নাম্বার। 12 নাম্বারে প্রথমে কি থাকে? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। কটা থাকে? 5টা, অর্থাৎ 5 একে 5। এরপর কি থাকে? বি এর দাগে 1B থাকে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আমি সহজ করে লিখেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা 3টে থাকে, 1 into 3, 3। তারপর থাকে ট্রু ফলস। কিন্তু শুধু ট্রু ফলস লিখলে হয় না, জানো, সাপোর্টিং স্টেটমেন্ট। এখানে একটা কথা বলে রাখি, সাপোর্টিং স্টেটমেন্টে কিন্তু শুধুমাত্র স্টেটমেন্ট পুরো মানে বক্তব্য পুরো লিখতে হবে এমন কথা কিন্তু নয়। এখন তোমরা পরিষ্কার করে জানো, এখানে পরিষ্কার করে বলে দেয় ওয়ার্ডস অথবা ফ্রেজেস বা পার্ট অফ দ্য সেন্টেন্স তুমি দিয়ে দেবে বা ক্লজ দিয়ে দেবে। কমপ্লিট সেন্টেন্স না লিখলেও কিন্তু হবে। অর্থাৎ প্রথমে ঠিক নাকি ভুল সেটা আইডেন্টিফাই করে টি অথবা এফ লিখবে। তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার সময় খেয়াল রাখবে যে এখানে পুরো কয়েকটা লাইন টুকে দেওয়ার অযথা দরকার হয় না, কারণ বলে দেয় তোমাকে হয় ওয়ার্ডস যেগুলো থেকে বুঝতে পারছো ঠিক বা যেগুলো থেকে বুঝতে পারছো ভুল, বা ফ্রেজেস শব্দগুচ্ছ বা শব্দ সমষ্টি, বা বড়জোর ক্লজ দেবে। ম্যাক্সিমাম হলে একটা সেন্টেন্স দেবে, কিন্তু একাধিক সেন্টেন্স অ্যাভয়েড করবে। আর যদি অন্যভাবে প্রশ্ন করে তাহলে আসে স্টেটমেন্ট অ্যান্ড রিজন, বক্তব্য এবং তার কারণ, ঘটনা এবং তার কারণ। এইগুলো আসলে কিন্তু এই নাম্বার ডিভিশনটা 2 into 2 = 4 থাকে না, তখন থাকে 1 into 4। 4টে দিয়ে দেয়, 4টেই করতে হতে পারে। 1 into 4 = 4। তাহলে নাম্বার ডিভিশন কি গেল? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভে 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এখানে থাকে 1 into 3 = 3। ট্রু ফলস যদি আসে তাহলে দুটো আসে, সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হয় 2 into 2 = 4। আর যদি না আসে ট্রু ফলস কোনো কারণে, তাহলে অনেক সময় দিয়ে দেয় স্টেটমেন্ট রিজন 1 into 4 = 4। অর্থাৎ 5, 3, 8, 4, 12, হয় এইটা 4 অথবা এইটা 4, মোট আসে প্রোজ থেকে 12 নাম্বার। এবার আসি পোয়েমের কথায়। পোয়েম জানো 8 নাম্বারের। পোয়েমে কি থাকে? 2 এর দাগে কবিতা থাকে। 2 এর দাগের এতে থাকে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। 4টে প্রশ্ন দেওয়া হয়, তোমরা জানো MCQ অপশান দেওয়া থাকে। 1 into 4 = 4। আর কি থাকে? বি এর দাগ যখন থাকে তখন থাকে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রশ্ন থাকে, দুটো প্রশ্ন থাকে, প্রশ্নের পূর্ণ বাক্যে উত্তর দিতে হয়। টেন্সটা মাথায় রাখবে উত্তর লেখার সময়। 2 into 2 = 4, অর্থাৎ 4 আর 4-এ 8 নাম্বার কিন্তু থাকে কবিতা থেকে। 12 নাম্বার যখন গদ্য থেকে গেল আর কবিতা থেকে 8, তাহলে মোট গদ্য পদ্য মিলিয়ে 20 নাম্বার। আসি আনসিনের কথায়। আনসিন থাকে 3 এর দাগে 20 নাম্বারের। টিক দ্য রাইট আনসার বা রাইট অল্টারনেটিভ যেগুলো থাকে সেখান থেকে 6টা উত্তর বেছে নিতে হয়। 1 into 6 = 6। তারপর যেটা থাকে ট্রু ফলস। নাম্বার ডিভিশনটা এইভাবে দেওয়া থাকে 1 + 1 উইদিন ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ইন্টু 3 = 6। তার মানে কি করতে হবে? তোমাকে ঠিক লিখতে হবে নাকি ভুল লিখতে হবে সেটা তো গেল, আর তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। সাপোর্টিং স্টেটমেন্টের ক্ষেত্রে আবার মাথায় রাখবে ওয়ার্ডস অথবা ফ্রেজেস অথবা ক্লজ। সেন্টেন্স ম্যাক্সিমাম হলে একাধিক সেন্টেন্স না দেওয়ার চেষ্টা করবে। এখানে কিন্তু নাম্বার ডিভিশনে 6 থাকে।
তাহলে 6 আর 6 12, আর 8 নাম্বার থাকে আনসার দ্য কোয়েশ্চেন্স। কমপ্লিট সেন্টেন্সে আনসার করতে হয়। আবার বলছি টেন্সটা খেয়াল করবে। ডিড দিয়ে প্রশ্ন আছে তাহলে পাস্ট টেন্সে, ডাজ দিয়ে ডু দিয়ে প্রশ্ন আছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, উত্তর সেভাবে দেওয়ার চেষ্টা করবে। 2 × 4 = 8, অর্থাৎ 6, 6, 12 এবং 8 20 নাম্বার। তাহলে এটা গেল সিন 20 এবং আনসিনের 20 নাম্বার। আমি সরে যাচ্ছি, তোমরা পারলে একটা স্ক্রিনশট নিয়ে রেখো, মাথায় দেখো কোন দাগে কি থাকে, আগে থেকে যেন ক্লিয়ার থাকে কনসেপশনটা। সুতরাং আনসিন পোর্শনের কথা বলছিলাম। আনসিনে প্রকৃতপক্ষে কথাটাই আনসিন, অর্থাৎ অজানা। অজানা ভালো করে মন দিয়ে পড়তে হবে। পেন্সিল দিয়ে আমি বলেছি ইম্পর্টেন্ট শব্দগুলো দাগ দিবে। পার্টস অফ স্পিচ চেষ্টা করবে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব আর অ্যাডভার্ব আন্ডারলাইন করার, এবং সেই সঙ্গে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যেখান থেকে প্রশ্ন দিয়েছে এইভাবেও পেন্সিল দিয়ে আন্ডারলাইন করতে পারো, কিন্তু পরে ইরেজার দিয়ে অবশ্যই মুছে দেবে। বিগত বছরগুলোতে দেখা গেছে 2017 থেকে তোমাদের নতুন সিলেবাসের সাধারণত রিসেন্ট পাস্ট কোনো স্পোর্টস হয়ে গেছে বা কোনো ন্যাচারাল ক্যালামিটিস এগুলো থেকেই বেশি এসেছে, তার মানে নয় এটা থেকেই আসবে, কিন্তু এটা আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। কয়েকটা সাজেশন করে দিয়েছি। স্পোর্টস একদম প্রথম, আমাদের এবছর প্যারিস অলিম্পিক্সের ইম্পর্টেন্স অত্যন্ত বেশি। প্যারিস অলিম্পিক্সের মধ্যে যেগুলো হয়েছে সবগুলোই ইম্পর্টেন্ট, কিন্তু মোটের ওপর প্যারিস অলিম্পিক্স করো। 2 নম্বর আমি বলবো এশিয়ান গেমস খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে আমাদের টেবিল টেনিসের নজর কাড়া পারফরমেন্স ছিল, আর হকির পারফরমেন্স নিয়ে বলার অপেক্ষা রাখে না। হকির পারফরমেন্সটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর সব থেকে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে ভিনাস ফোগাট। তোমরা জানো যে ওজন বেশি হয়ে যাওয়া, শেষে ডিসকোয়ালিফিকেশন এবং কত লড়াই সংগ্রাম, আমার মনে হয় এটা বেশি ইম্পর্টেন্ট হতে পারে। প্রাকৃতিক দুর্যোগ বা ন্যাচারাল ক্যালামিটিসের মধ্যে আমি রেখেছি সাইক্লোন রেমাল, দানা, আর বন্যা যেটা হয়েছিল বন্যাটাও খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মিসহ্যাপ অর্থাৎ দুর্ঘটনা যেটা হয়েছিল, কেমিক্যাল ফ্যাক্টরিতে যে ট্র্যাজেডি হয়েছিল নর্থ 24 পরগনার, এইগুলো একবার যদি দেখে যাও বা টেস্ট পেপার প্র্যাকটিস করে যাও, যে কোনো টাইপ অফ আনসিন বা বিগত 5-10 বছরগুলো যদি প্র্যাকটিস করে যাও, আমার ধারণা 90% সম্ভাবনা যে এই রকম প্রায় চলে আসবে। এবার তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা রাইটিং স্কিল, সেখানে আসি। তোমরা জানো 3টে রাইটিং স্কিল থাকে, 3×30। দেখো সাজেশনের কথা, রাইটিং স্কিলটা এবছর খুব ইম্পর্টেন্ট। অনেক চিন্তাভাবনা করে বিগত বছরের কোয়েশ্চেনগুলো খুব ভালো করে দেখে শুনে তারপর কিন্তু সিরিয়াসলি আমি একটা সাজেশন করেছি, সুতরাং গুরুত্ব দিতে হবে। প্যারাগ্রাফ প্রতি বছরে মাস্ট, প্যারাগ্রাফের সাজেশন হয় না। প্যারাগ্রাফ আগের বছর এসে গেছে, এবছর আসবে না, মাধ্যমিকে এই কথা প্রযোজ্য নয়। প্রথমে আমি চাইবো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমি একবার করে বলে দিচ্ছি ইন কেস যদি না বোঝা যায়। দেখো একদম প্রথমে আমি দিয়েছি আ বুক ইউ হ্যাভ রেড, তোমার একটা বই সবে পড়া হয়েছে, অর ইউর ফেভারিট বুক, অথবা তোমার প্রিয় বই, এইভাবে দিয়েছি। 2 নম্বরে দিয়েছি দেখো দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ইউর লাইফ, তোমার জীবনে স্মরণীয় দিন। ইয়োর এম ইন লাইফ, তোমার জীবনে লক্ষ্য। ভিজিট টু আ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, ঐতিহাসিক কোনো স্থানে তোমার ভ্রমণের অভিজ্ঞতা, অথবা শর্ট ট্রিপ আকারেও এটা দিতে পারে। 5 নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইয়োর ফেভারিট পার্সন, অর্থাৎ তোমার প্রিয় ব্যক্তি। 6 নম্বর আর্লি রাইজিং, এটা এরকম ফরম্যাটেও দিতে পারে। আর্লি রাইজিংটাকে সঙ্গে ফিজিক্যাল এক্সারসাইজ যোগ করতে পারে, খেলাধুলার গুরুত্ব অর্থাৎ ইম্পর্টেন্স অফ অর ভ্যালু অফ স্পোর্টস এইভাবেও দিতে পারে। নাম্বার 7 আমি রেখেছি সিজনস অফ বেঙ্গল, অথবা ইয়োর ফেভারিট সিজন। নাম্বার 8 ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, অর্থাৎ খবরের কাগজ পড়ার গুরুত্ব। নাম্বার 9 রেখেছি খুব ইম্পর্টেন্ট কিন্তু পলিউশন, এনি কাইন্ড অফ পলিউশন। অ্যান্ড নাম্বার 10 পলিউশন রিলেটেডই গ্লোবাল ওয়ার্মিং। এরপর আসবো আমি, এবছর আছে যেহেতু রিপোর্ট এবং তোমরা জানো নোটিশ পড়ে গেছে, তাই এদের আসার সম্ভাবনা কম। এবছর প্রবল সম্ভাবনা একটা প্রসেসিং বা ফ্লোচার্ট আসার। আমি তো এটা লিস্ট করে দিয়েছি, খুব দেখে শুনে বিগত সমস্ত বছরের প্রশ্নগুলো ঘেঁটে দেখো। প্রথমে দিয়েছি চা অথবা কফি তৈরি, খুব সহজ দিয়ে একটা দিয়েছি, শুরু করেছি। 2 নম্বরে দিয়েছি মিক্সচার অফ রিহাইড্রেশন তৈরি করতে, অর্থাৎ ধরে নাও যে নুন চিনি জলটা কিভাবে সলিউশন তৈরি করে, অর্থাৎ ORS। 3 নম্বরে দিয়েছি স্কুল ম্যাগাজিন। স্কুল ম্যাগাজিনটা বিভিন্ন আকারে হতে পারে, স্কুলের বুক লিস্ট যেভাবে আমাদের ধাপে ধাপে বুক লিস্ট বেরোয়, বুক লিস্টের নিয়মটা, অথবা নিউজ পেপার কী করে আলটিমেটলি প্রিন্ট হয় আমরা পড়ি, তার আগের ধাপগুলো। 4 নম্বরে খুব ইম্পর্টেন্ট বিল্ডিং কনস্ট্রাকশন, একটা বাড়ি কিভাবে তৈরি হয়। 5 নম্বরে দিয়েছি স্যালাড মেকিং। 6 নম্বরে সোপ মেকিং। 7 নম্বরে হাউ আ প্ল্যান্ট গ্রোজ, কিভাবে একটা গাছ বাড়ে, এটা কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট টপিক, তোমরা দেখে রেখো।
8 নম্বরে তোমাদের বই থেকে মুখস্থ অনেকবার লেখানো হয়েছে ফর্মেশন অফ রেন। ফর্মেশন অফ রেনটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর একটা কমন টাইপ ক্লাস 8-এ যেগুলো শিখিয়েছিলাম একেবারে শুরুর দিকে, অর্থাৎ জেলি তৈরি অথবা জুস তৈরি বা কোনো ম্যাঙ্গো পিকল ইত্যাদি ইত্যাদি। আর একেবারে 10-এ রেখেছি ফিনাইল অথবা মাস্টার্ড অয়েল। এইগুলোর সম্ভাবনা কিন্তু কম, এই দুটোর সম্ভাবনা অনেকটা কম। বরং বিল্ডিং কনস্ট্রাকশন অথবা আমি বলবো স্কুল ম্যাগাজিন, নিউজ পেপার বা স্কুল বুক লিস্টের সম্ভাবনা কিন্তু বেশি। এরপর চলে আসি, এবছর আসার সম্ভাবনা আছে বায়োগ্রাফি। এইভাবে সাজিয়েছি আমি। প্রথমে রেখেছি মৌলানা আবুল কালাম আজাদ, 2 নম্বরে রেখেছি এপিজে আব্দুল কালাম, 3 নম্বরে সৌমিত্র চ্যাটার্জি, তোমরা জানো এবছর কিছুদিন আগে মারা গেছেন। 4 নম্বরে সত্যজিৎ রে, 5 নম্বরে স্বামী বিবেকানন্দ, 6 নম্বরে মাদার টেরেসা, 7 খুব ইম্পর্ট্যান্ট রতন টাটা, 8 নম্বরে অত্যন্ত ইম্পর্ট্যান্ট বলে আমার মনে হয়েছে লতা মঙ্গেশকর অথবা সন্ধ্যা মুখার্জি, দুজনেই প্রয়াত হয়েছেন। 9 নম্বরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমি রেখেছি এবং 10 নম্বরটা আমার ব্যক্তিগত চয়েস দিয়ে দিয়েছি। এটা দেখো তোমাদের ভালো লাগে কিনা। ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, এইরকম কিছু একটা। এরপর অন্য স্পোর্টসের পার্সোনালিটি হয়ে কিন্তু আমাদের পিভি সিন্ধু খুব ইম্পর্ট্যান্ট একজন পার্সোনালিটি। অলিম্পিকের ক্ষেত্রে পিভি সিন্ধুর ইম্পর্টেন্স অনেকটা বলে আমি পিভি সিন্ধুটাকেও রেখেছি। আর যার কথা না বললে নয়, আমাদের সোনার ছেলে, আমাদের দেশের একমাত্র সোনার ছেলে নীরজ চোপড়া। এই হলো প্রথম 3টে ধাপ, অর্থাৎ প্যারাগ্রাফ, প্রসেসিং, বায়োগ্রাফি। এর পরেও কিছু রাইটিং স্কিল রয়েছে, আমি দিয়ে দিচ্ছি পরের ভিডিওতে। এবার আসি রাইটিং স্কিলের বাকি পোর্শনে। এবছর কিন্তু সম্ভাব্য হিসাবে স্টোরি খুব ইম্পর্ট্যান্ট একটা আইটেম। স্টোরির মধ্যে আমি তোমাদের কিছু কমন জিনিস সাজেশনে দিয়েছি, যেগুলো বিগত বছর পরীক্ষায় এসেছেও, এবং টেস্ট পেপার এবং কোয়েশ্চেন ব্যাংক, কোয়েশ্চেন মানসি সমস্ত রয়েছে। আর ক্রো অ্যান্ড এ ফক্স, তোমাদের জানা কাকার শিয়ালের গল্প। ফার্মার অ্যান্ড হিজ সন্স, কৃষক এবং তার সন্তানদের কথা। সোলজার অ্যান্ড দ্য কেজড বার্ডস, সৈনিক আর খাঁচায় বন্দি কিছু পাখি। 4 নম্বরে কাউবয় অ্যান্ড এ উলফ, তোমরা জানো রাখাল আর সেই নেকড়ে বাঘের কথা। হেয়ার অ্যান্ড টর্টোয়াইজ, ছেলেবেলা থেকেই জানা। 6 নম্বরে থ্রাস্টি ক্রো, 7 নম্বর মাঙ্কি ক্যাপসেলার, 8 নম্বরে টু ক্যাটস অ্যান্ড দ্য মাঙ্কি। আর উড কাটার অ্যান্ড গড আমি রেখেছি 9 নম্বরে। 10এরটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা তোমাদের এক্সারসাইজে দেওয়া আছে। ফার্মার অ্যান্ড হিজ হর্স, অর্থাৎ কৃষকটা সেই ঝড়ের দুর্যোগের রাতে তার ঘোড়াকে পেটাচ্ছিল যাওয়ার জন্যে, কিন্তু সে যাচ্ছিল না। পরের দিন সকালে দেখলো যে ঘোড়া কী জন্যে যেতে চায়নি, এটাও বেশ ইম্পর্ট্যান্ট। এবার চলে আসি সবথেকে ইম্পর্ট্যান্ট পোর্শন, এবং অনেকটা বিস্তৃত হবে বলে আমি এটা শেষের দিকে দিয়েছি। তোমরা দেখো 1 বছর ছাড়া মোট 2017 থেকে তোমাদের নতুন সিলেবাস শুরু হয়েছে। নতুন সিলেবাসে 1 বছর মোটের ওপর 1 বছর পার্সোনাল লেটার বা অন্য লেটারের রিপিটেশন হয়েছে। আর লেটারের রিপিটেশন হওয়ার সম্ভাবনা কিন্তু একটা ছোট থেকে যায়। সেই জন্যে এবছর যদিও সম্ভাবনা ফর্মাল লেটার, অর্থাৎ এডিটোরিয়াল লেটার, লেটার টু দ্য হেডমাস্টার, লেটার টু দ্য পুলিশ স্টেশন বা অফিসার ইনচার্জ বা পঞ্চায়েত, এইরকম কিছু ইম্পর্টেন্ট আমি তার তালিকা করে দিয়েছি। সঙ্গে কিন্তু 2টো মাত্র পার্সোনাল লেটার দিয়েছি, প্লিজ দেখে যেও। এডিটোরিয়াল লেটারে আমি প্রথমে রেখেছি রেকলেস ড্রাইভিং, 2 নম্বরে হার্মফুল ইউজ অফ প্লাস্টিক, খুব ইম্পর্টেন্ট। 3 নম্বরে ফেলিং অফ ট্রিজ অ্যাট র্যান্ডম, এটার থেকে বেশি গুরুত্বপূর্ণ কিছু তো হয়ই না। হাই প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে। 5 মিস ইউজ অফ মোবাইল ফোনস। 6 থটলেস ইউজ অফ মাইক্রোফোন, লাউডস্পিকার অথবা ক্র্যাকার, শব্দবাজি, মাইক্রোফোন বা লাউডস্পিকার জোরে চালানো, যে শব্দ দূষণ এবং আমাদের অসুবিধে ফেস করতে হয়। 7 নম্বরে আমি দিয়েছি ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, খুব ইম্পর্টেন্ট। এবং 8 নম্বরে রেখেছি পুয়ার কন্ডিশন অফ হসপিটালস, অর্থাৎ হাসপাতালগুলোর যে খারাপ দৈন্য দশা আমরা দেখছি রোজ রোজ। এরপর আমি দেব টু দ্য ওসি, অর্থাৎ অফিসার ইনচার্জ অফ দ্য পুলিশ স্টেশনের প্রধানকে, দায়িত্বে থাকা অফিসারকে তুমি কমপ্লেন করে লিখতে পারো, এটা একটা চিঠি করো। লস অফ বাইসাইকেল বা মোবাইল ফোন হারিয়ে গেছে, তার জন্য কমপ্লেন করে চিঠি। আর আমি রেখেছি খুব ইম্পর্টেন্ট, কিন্তু এবছর একটা সম্ভাবনা আছে যদি এডিটোরিয়াল লেটার না আসে, হেড মাস্টারমশাইয়ের কাছে চিঠি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি 5টা টপিক দিয়েছি। প্রেইং ফর কনস্ট্রাকশন অফ সাইকেল স্ট্যান্ড, সাইকেল রাখার যথেষ্ট জায়গা নেই, সাইকেল স্ট্যান্ড করার অনুরোধ। 2 নম্বরে রেখেছি মেকিং বুকস অ্যাভেলেবল ইন লাইব্রেরি।
যে লাইব্রেরিতে যথেষ্ট বই নেই, যে লাইব্রেরিতে বইয়ের ব্যবস্থা করা যাতে ছেলেমেয়েরা পড়তে পারে। 3 নম্বরে রেখেছি অ্যারেঞ্জ ফর এক্সট্রা ক্লাস অর মক টেস্ট, অতিরিক্ত ক্লাস বা মাধ্যমিক পরীক্ষার আগে প্রিপারেশনের জন্য কিছু মক টেস্ট নেওয়া। 4 নম্বরে রেখেছি আস্কিং ফর ট্রি প্ল্যান্টেশন। আসলে গাছের ব্যাপারটা সব জায়গায় আমি রাখার চেষ্টা করেছি, যে আমার মনে হয় যে খুব ইম্পর্ট্যান্ট এই সম্পর্কিত, গাছ পোঁতার জন্য আবেদন করা। 5 নম্বরে রেখেছি লিভ অফ অ্যাবসেন্স, একদম ছেলেবেলা থেকে যেতে পারিনি বিগত 3 দিন, ঠাকুমা অসুস্থ, দিদির বিয়ে, বন্ধুর জন্মদিন ইত্যাদি ইত্যাদি। আর একবার রিকোয়েস্ট করব পার্সোনাল লেটার দুটো দেখে যাওয়ার। দ্য প্লেস ইউ লিভ ইন, নাম্বার 1, নাম্বার 2 কালচারাল প্রোগ্রাম ইউ অ্যাটেন্ডেড। আর যেটা বলার সেটা হচ্ছে যে চেষ্টা করো। বেস্ট অফ লাক।